ব্রাজিল দলের ভাগ্য পরিবর্তনের জন্য ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন কার্লো আনচেলত্তি, কিন্তু এখন পর্যন্ত একটা কল আপেও তিনি পূর্ণ শক্তির দল পাননি। ধারণা করা হচ্ছিল মার্চের সেই কল আপে তিনি সমস্ত প্লেয়ারদের পাবেন যাদেরকে নিয়ে তিনি বিশ্বকাপে যেতে চলেছেন, কিন্তু দুঃখের বিষয় ব্রাজিলিয়ান প্লেয়ারদের ইনজুরি তাদের ঠিক সেই কল আপের আগেই আসে। ব্রাজিলের কোনো একটা কল আপ হবে আর সেখানে প্লেয়ারদের ইনজুরি হবে না, এটা এখন অস্বাভাবিক একটা ব্যাপার হয়ে গিয়েছে। রিসেন্টলি প্রত্যেকটি কল আপের আগেই ব্রাজিলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা ইনজুরির শিকার হয়েছেন, যার কারণে কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত তার পরিকল্পনাকে সাজাতেই পারেননি। আগামী মার্চের কল আপেও দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরির কারণে মার্চের কল আপ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছেন। তাছাড়াও আরও একাধিক প্লেয়ার ইনজুরির শিকার হয়েছেন, যারা আগামী কল আপে সুযোগ পাবেন কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। মার্চের কল আপে ব্রাজিলে যে প্লেয়ার ইনজুরির কারণে মিস করতে চলেছেন এবং তাদের ইনজুরি থেকে রিটার্নের সময়াবধি সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দেখুন, ব্রাজিলের মার্চের কল আপটা এই জন্য গুরুত্বপূর্ণ কেননা তারা ফ্রান্স এবং ক্রোয়েশিয়া দুটি গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে তাদের ম্যাচ খেলতে চলেছে। এই দুটো দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে অবশ্যই আছে, আর বিশ্বকাপের ঠিক আগে এই ধরনের মানসম্মত দলের বিপক্ষে খেলা ব্রাজিলের ট্যাকটিক্সকে ঝালিয়ে নেওয়ার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারত, আর সেখানে পূর্ণশক্তির দল পেলে ব্রাজিলের জন্যই সেটা ভালো হতো। কিন্তু যেহেতু ইনজুরির পর ইনজুরি আসছে, ব্রাজিল তাদের মিডফিল্ড এবং ডিফেন্স সেই গুরুত্বপূর্ণ দুটি জায়গায় দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার মিস করতে চলেছে। দেখুন, ব্রাজিলের এই দলটাতে অ্যাটাকিংয়ে ট্যালেন্টের কোনো ঘাটতি নেই। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, মার্তিনেল্লি কিংবা জোয়াও পেদ্রো প্রত্যেকেই ব্রাজিলের অসামান্য ট্যালেন্টের এক অনন্য নিদর্শন। তারপর জোয়াও পেদ্রো বর্তমানে চেলসির হয়ে যে ফর্মে আছেন, তাকে হয়তো নেক্সট ক্লাবে প্রপার 9 হিসেবে স্টাডি করানো হতে পারে। তাছাড়াও এনরিক আছেন দুর্দান্ত ফর্মে, তাকেও সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু সমস্যাটা সেই ডিফেন্সে, সমস্যাটা সেই মিডফিল্ডে। দেখুন, ব্রাজিলের ডিফেন্সে অনেক এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিটি প্লেয়ার রয়েছে। মার্কিনেস এবং গ্যাব্রিয়েল যথেষ্ট এক্সপিরিয়েন্স, তারা টপ লেভেলে অনেক দিন ধরে খেলছে এবং তারা নিজেদের টপ লেভেল পারফরমেন্সেও অনেকবারই প্রমাণিত করেছে। কিন্তু এডার মিলিটাও যে লেভেলটা স্পর্শ করেছেন এখন পর্যন্ত এই দুজন পারেননি। এডার মিলিটাও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মাল্টিপল টাইমস, তার উপর সর্বোচ্চ লেভেলে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। দেখুন, ব্রাজিলের বর্তমান যে দলটা আছে সেই দলটার মধ্যে বেস্ট ডিফেন্ডার এডার মিলিটাও নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু তিনি ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন লম্বা সময়ের জন্য। যতটুকু ধারণা করা হচ্ছিল মার্চের শুরুর দিকেই হয়তো তিনি মাঠে ফিরতে পারেন, যদি সবচেয়ে বেশি হয় সেক্ষেত্রে তিনি মার্চের মিড পর্যন্ত মাঠে ফিরে যাবেন, যার কারণে ধারণা করছিলাম যে মার্চের কল আপে তিনি ব্রাজিল জাতীয় দলের ডাক পাবেন। কিন্তু দুঃখের বিষয়, তার রিটার্নের ডেট 1 মাসের বেশি সময় পিছিয়ে গিয়েছে। দেখুন, গত বছরের সেপ্টেম্বরের 7 তারিখ তিনি হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হন। সেল্টা ভিগোর বিপক্ষে এই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হওয়ার পর তাকে নিয়ে যথেষ্ট সংখ্যা দেখা গিয়েছিল, স্পেশালি যেহেতু সে বারবার এসিএল ইনজুরিতে ভুগছিল এবং লম্বা সময় মাঠের বাইরে থাকছিল, তার কারণে তার প্রতি আরও বেশি শঙ্কিত হয়ে উঠেছিল ব্রাজিল ফ্যানরা। এখন পর্যন্ত এডার মিলিটাও ইনজুরি আপডেট অনেকটা এরকম। এই সপ্তাহেই এডার মিলিটাও ট্রেনিংয়ে ফিরেছেন, যেটা ব্রাজিল ফ্যানদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। তবে তিনি মাঠে ফিরছেন আরও অনেক সময় পর। যতটুকু মাদ্রিদ থেকে আপডেট এসছে, তিনি এপ্রিলের মিডে মাঠে ফিরতে পারেন, অর্থাৎ আরও লম্বা সময় তিনি মাঠের বাইরে থাকছেন। রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাইছে না, অর্থাৎ মার্চের কল আপে আপনি এডার মিলিটাওকে লিস্ট থেকে বাদ দিয়ে দিতে পারেন। দেখুন, ব্রাজিল ডিফেন্সের সবচেয়ে বড় রত্নই নেক্সট ক্লাবে চান্স পাচ্ছেন না। সেক্ষেত্রে ব্রাইমারের ক্ষেত্রে একটা বড় সুযোগ ছিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার। ব্রাইমারও কিন্তু রিসেন্টলি একটা ইনজুরির শিকার হয়েছে, তবে ব্রাইমারের ক্ষেত্রে সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে সে লম্বা সময় মাঠে বাইরে থাকবে না। মাত্র একটা ম্যাচে সে মিস করতে চলেছে কমোর বিপক্ষে, আর সবচেয়ে বেশি হলেও 2 থেকে 3টা ম্যাচ সে মিস করবে। সো ব্রাইমার কিন্তু মাঠে ফিরছেন, সম্ভবত নেক্সট ক্লাবে এডার মিলিটাও বদলে তাকে হয়তো ডাকা হতে পারে। ব্রাজিলের ডিফেন্স ছিল ব্রাজিলের জন্য সবচেয়ে বড় কনসার্ন, সেখানে এডার মিলিটাও না থাকা আসলে সবচেয়ে বড় একটা লস। স্পেশালি আপনি ফ্রান্সের বিপক্ষে যখন খেলছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলছেন, আপনি ডিফেন্সের সেরা প্লেয়ারদেরই চাইবেন। এডার মিলিটাও ভার্সেস এমবাপের যে ডুয়েলটা, সেটা দেখার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছিলেন। নেক্সট আমরা কথা বলছি ব্রাজিলের মিডফিল্ড নিয়ে। আরেকটা জায়গা যেখানে ব্রাজিল বারবার ঢুকছিল, সেখানে ব্রুনো গিমারেজ লম্বা সময়ের জন্য 8 থেকে 10 সপ্তাহের জন্য ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। তার মাসল ইনজুরির কারণে এত লম্বা সময় তিনি ছিটকে যাবেন সেটা হয়তো আমরা ব্রাজিল ফ্যানরা ভাবতেই পারিনি। এই কারণে তিনি মার্চের কল আপও মিস করছেন, তার উপর বিশ্বকাপ নিয়েও একটা বড় সংখ্যা সৃষ্টি হয়েছে। দেখুন, ব্রুনো গিমারেজকে ব্রাজিল ফুটবল ফেডারেশন কিন্তু অনেক বেশি কেয়ার করে, সেটা এই চুক্তি থেকেই বোঝা যায়। ব্রাজিল ফুটবল ফেডারেশন নিউক্যাসলের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে, যেখানে ব্রুনো গিমারেজের সমস্ত ট্রিটমেন্ট এবং সমস্ত রিকভারি হতে চলেছে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো মিনেরোয়ের ফ্যাসিলিটিতে। তাও ব্রাজিলিয়ার যে চিকিৎসক, ব্রাজিল জাতীয় দলের যে চিকিৎসক, সেই রদ্রিগো লাসমারের অধীনে। এটা অনেক বড় একটা সংবাদ। এর থেকে বোঝা যায় ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রুনো গিমারেজকে কতটা বেশি গুরুত্ব দিচ্ছে।
এই মুহূর্তে তার যে ইনজুরি আপডেট সেখানে তিনি 8 থেকে 10 সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছেন। এই মাসের ইনজুরি থেকে রিকভার করে মাঠে ফিরতে তার এপ্রিল পর্যন্ত সময় লাগবে। সেক্ষেত্রে আগামী কলাপ তিনি মিস করছেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এখন বিশ্বকাপে তিনি ফিট আকারে ফিরতে পারেন কিনা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, নিউক্যাসলের সাথে সিবিএফ এর যে চুক্তি হয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ক্লজই রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লজগুলোর একটি হচ্ছে তিনি তার ইনজুরির শুরুর দিকের সময়টা ব্রাজিলে কাটাবেন অ্যাথলেটিকো মিনেইরোর ফ্যাসিলিটিতে। সেখানে তিনি ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে ট্রিটমেন্ট নেবেন এবং তিনি বর্তমানে ট্রিটমেন্টের মধ্যেই আছেন। তবে তার ইনজুরির শেষ দিকের অংশে লাস্ট 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস তিনি নিউক্যাসলের অধীনেই সুপারভিশনে থাকবেন। সেখানে নিউক্যাসলের চিকিৎসকরাই তার চিকিৎসাটা করাবেন। অর্থাৎ ব্রুনো গিমারেজের ক্ষেত্রে রিকভারির ক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কিন্তু তিনি মার্চে ডাক পাচ্ছেন না। এক্ষেত্রে মার্চের মিডফিল্ডে এত বড় একটা গহ্বরের সৃষ্টি হলো, সেই গহ্বরটা কীভাবে পূরণ করবেন কার্লো আনচেলত্তি? সেক্ষেত্রে আন্দ্রে সান্তোস, যিনি বর্তমানে চেলসির হয়ে খুব ভালো ফর্মে আছেন, তাকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু সেই একই প্রশ্ন, ব্রাজিলের যে মানসম্মত প্লেয়ারদের একসাথে আমরা এক টিমে দেখতে চাই, যাদের মধ্যে কম্বিনেশন তৈরি করতে আমরা দেখতে পেতে চাই, সেটা কিন্তু আর হচ্ছে না। ফ্রান্সের মতো একটা দলের বিপক্ষে যদি ব্রাজিলের প্লেয়াররা নিজেদের কম্বিনেশনকে ঝালিয়ে নিতে পারতেন, এর থেকে বড় সুযোগ বিশ্বকাপের আগে ব্রাজিল পেতই না। কিন্তু সেই দুর্ভাগ্য, ইনজুরি। তাছাড়াও রাফিনাও রিসেন্টলি ইনজুরি থেকে ফেরার পর ফর্মে কিছুটা ডিক্লাইন দেখতে পেয়েছেন, আরও একাধিক প্লেয়ার ইনজুরিতে আক্রান্ত। এমত অবস্থায় মিডফিল্ডে আরও বেশি চয়েসের প্রয়োজন। সেক্ষেত্রে গার্সন, ব্রেনো বিদন কিংবা আন্দ্রে সান্তোস এরাই কিন্তু ভরসা হতে পারেন। যতটুকু ধারণা করা হচ্ছে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল ক্যাসেমিরো আন্দ্রে সান্তোস জুটি নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে থার্ড মিডফিল্ডার কে হবেন সেই দিকে দৃষ্টি দিতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন নেইমার জুনিয়র। তিনি তো রিসেন্টলি অবসরের ঘোষণা দিয়েই দিলেন যে ডিসেম্বরে তিনি হয়তো অবসরের ব্যাপারে চিন্তা করতে পারেন যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে না পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা বড় ধাক্কা। তবে ব্রাজিলিয়ান মিডিয়াতে এই খবর উঠে এসেছে যে কার্লো আনচেলত্তির যে 50 জন প্লেয়ারের উপর নিজের আস্থা রেখেছেন, যে 50 জন প্লেয়ারের প্রিলিস্ট তৈরি করেছেন, সেখানে নেইমারের নাম আছে। শেষ পর্যন্ত ফাইনালি তিনি স্কোয়াডে থাকবেন কিনা, সেটা বিশ্বকাপ স্কোয়াড হোক কিংবা মার্চের স্কোয়াড হোক, সেটা নির্ভর করছে তার ফিটনেসের উপর। আমি আশা করব যে নেইমার ফিটনেসটা ধরে রাখতে পারবেন এবং তিনি জাতীয় দলে ফিরবেন। ব্রুনো গিমারেজ এবং এডার মিলিটার মতো দুজন টপ ক্লাস প্লেয়ার, যাদেরকে আমরা বিশ্বকাপের সবচেয়ে কি প্লেয়ারদের মধ্যে টপ 5-এ রেখেছিলাম, তারাই কিন্তু নেক্সট ফ্রান্সের কলাপে জায়গা পাচ্ছেন না। তাহলে সমস্যার সমাধানটা কীভাবে হবে? আমি মনে করি এডার মিলিটার বদলে হয়তো গ্যাব্রিয়েল মার্কিনেজ জুরিকে খেলানো হতে পারে। এই দুজনকে দিয়ে এডার মিলিটার সেই অভাবটা পূরণের চেষ্টা করা হতে পারে এবং ব্রেমারকে স্কোয়াডে রাখা হতে পারে। আর মিডফিল্ডে ব্রেনো বিদন, গার্সনের মতো প্লেয়ারদের ডাকা হতে পারে এবং স্টার্টার হিসেবে আন্দ্রে সান্তোসকে ট্রাই করানো হতে পারে। সো এটা কিন্তু ব্রাজিলের জন্য অনেক বড় একটা লস হয়ে গেল। ফ্রান্সের বিপক্ষে একটা সম্পূর্ণ কম্বিনেশনের দল কার্লো আনচেলত্তি আবারও পাচ্ছেন না। মনে হচ্ছে যেন ফুটবলদের ভাগ্যবিধাতা কার্লো আনচেলত্তিকে বারবার বিপদের মধ্যে ফেলছেন এবং তাকে পরীক্ষা করাচ্ছেন। দেখা যাক ব্রাজিল নেক্সট 2 কলাপে কী ধরনের স্কোয়াড ঘোষণা করে। কিন্তু এই ইনজুরির ব্যাপার থেকে একটা জিনিস ক্লিয়ার, ব্রাজিলের অনেক বেশি বিকল্প প্লেয়ার প্রয়োজন। এমনকি বিশ্বকাপে আমরা একাধিক ইনজুরি দেখতে পেতে পারি। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।